গল্পটা শুরু হয় সাউথ আফ্রিকার একটা শহরকে দেখিয়ে, যেখানে আমরা অ্যান্ড্রিউ নামের একজন ডাক্তারকে দেখতে পাই। তার আজ খুবই মন খারাপ, কারণ সে আজকে একটা ছোট্ট অসুস্থ বাচ্চাকে বাঁচাতে পারেনি। তাই সে মন খারাপ করে চুপচাপ অপারেশন থিয়েটারের ভেতরে বসে থাকে। সে মনে মনে ভাবে, আমার কাজ তো মানুষকে বাঁচানো, আর আমি কিনা আজ মানুষটাকে বাঁচাতে পারলাম না। ঠিক তখনই তার কাছে একজন লোক আসে আর তাকে বলে, কিছুক্ষণের মধ্যেই আপনাদেরকে গ্রামের লোকজন মেরে ফেলতে আসবে, কারণ তারা আপনাদেরকে খুঁজছে। তারা জেনে গিয়েছে যে আপনি আর আপনার স্ত্রী খ্রিস্টান ধর্মের, আর এই এলাকায় কোনো খ্রিস্টান ধর্মী থাকতেই পারবে না। এই কথা শোনার সাথে সাথেই এন্ড্রিউ তার স্ত্রীর কাছে যায় আর পুরো বিষয়টা খুলে বলে। তার স্ত্রীর নাম জুলিয়া, যে পেশায় একজন শিক্ষিকা। সে যেখানে বাচ্চাদেরকে পড়াচ্ছিল, এন্ড্রিউ সেখানে যেয়ে পৌঁছায় আর তাকে বলে, আমাদের এখনই এখান থেকে পালাতে হবে। জুলিয়া তখন বাচ্চাদেরকে ছুটি দিয়ে সেখান থেকে এন্ড্রিউর সাথে গাড়িতে করে চলে যায়। তারপর তার একটা নির্জন মরুভূমির মাঝখানে ছোট্ট একটা চিকন রাস্তা দিয়ে সামনের দিকে যেতে থাকে। যেতে যেতে এন্ড্রিউ বলতে থাকে, এতদিন তো কেউ আমাদের ধর্মের ব্যাপারে জানতো না, হঠাৎ করে এই কথা কে গ্রামের সবাইকে বলে দিল? যাই হোক, তাদের এই গ্রাম থেকে বেশ কিছুটা দূরে একটা প্লেন টেক অফ করার জায়গা আছে। সেখানে আমরা ছোট্ট একটা প্লেনকে দেখতে পাই, আর এই প্লেনটা যে চালায় তার নাম ক্রুন। এন্ড্রিউ সেখানকার ম্যানেজারকে রিকোয়েস্ট করতে থাকে যাতে তাদেরকে প্লেনে উঠতে দেয়, কারণ তারা এখান থেকে দ্রুত না গেলে ওই এলাকার মানুষগুলো এখানে এসে তাদেরকে মেরে ফেলবে। কিন্তু ম্যানেজার তার কথায় রাজি হয় না, কারণ তাদের কাছে প্লেনে ওঠার জন্য কোনো ডকুমেন্টসই ছিল না। এদিকে এন্ড্রিউ তো এখান থেকে যেতেই হবে, তাই সে ওই ম্যানেজারকে মোটা অঙ্কের টাকা ঘুষ হিসেবে দেয়। ঘুষ পেয়ে অবশ্য ম্যানেজার এন্ড্রিউকে প্লেনে ওঠার পারমিশন দিয়ে দেয়, কিন্তু তাদেরকে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, কারণ অলরেডি যারা আগে এসেছে তারা বিমানটাকে বুক করে নিয়েছে। এমনিতেই তাদের বিমানটা খুব একটা বেশি বড় না, তাই সেখানে বেশি মানুষ একসাথে যেতে পারবে না। বিমানটা তাদেরকে ল্যান্ড করিয়ে আবার ফিরে আসার পরে তবেই এন্ড্রিউরা যেতে পারবে। এন্ড্রিউ প্লেনের পাইলটের কাছে রিকোয়েস্ট করতে থাকে যাতে এইবারই তাদেরকে নিয়ে যায়। গ্রুন বুঝতে পারে এন্ড্রিউদের কাছে অনেক টাকা আছে, আর তাদের যেহেতু অনেক আর্জেন্ট যেতে হবে, তাই সে তাদের কাছে ডাবল টাকা চায়। কিন্তু তাদেরকে সকল মালামাল এখানেই ফেলে রেখে যেতে হবে, কারণ তারা যদি এইগুলো প্লেনে তুলে নিয়ে যায় তাহলে প্লেনে অনেক লোড পড়বে। এদিকে এন্ড্রিউদের কাছে আর কোনো উপায় নেই, কারণ তাদের কাছে এখন নিজেদের জীবন বাঁচানোটাই বেশি জরুরি। তাই তারা তাদের সমস্ত মালামাল সেখানে ফেলে রেখে প্লেনে ওঠে। প্লেনটা এতটাই ছোট যে এর ভেতরে 7-8 জনের বেশি যাত্রী উঠতে পারবে না। এই প্লেনে ক্রুন সহ 8 জন যাত্রী ছিল। তারা সেখানে নিজেদের ভেতরে কথা বলতে বলতে যাচ্ছিল। এন্ড্রিউ তখন লক্ষ্য করে যে তাদের সিট বেল্ট ছেঁড়া, কিন্তু তাদের হাতে এছাড়া আর কোনো উপায়ও ছিল না। হঠাৎ করে সবাই দেখে যে প্লেনটা ঝাঁকাতে শুরু করেছে। গুরুন তাদেরকে বলে, প্লেনটা অনেকদিন ধরেই চালাচ্ছি, তাই এমনটা প্রায় প্রতিদিনই হয়। তোমরা টেনশন না করে নিশ্চিন্তে বসে থেকো। কিন্তু কিছুক্ষণের ভেতরেই দেখা যায় যে বিমানের একটা ইঞ্জিন নষ্ট হয়ে যায়, আর বাকি যে ইঞ্জিনটা ছিল সেটা দিয়ে প্লেনটা উঠতে থাকে। গুরুন তখন দেখতে পাই প্লেনের ফিউল পাইপও কেটে গিয়েছে, আর তখনই তাতে আগুন ধরে যায়। সেখানে থাকা যাত্রীরা এটা দেখে অনেক ভয় পেয়ে যায়। বাধ্য হয়ে গুরুন প্লেনটাকে নিচে একটা মরুভূমিতে ক্রাশ করায়। এতে করে প্লেনটা টুকরা টুকরা হয়ে যায়। প্লেনটা ক্রাশ করার পর তারা একটা মরুভূমির মাঝখানে যেয়ে পড়ে, যেখানে অনেক হিংস্র প্রাণীরা থাকে। সেখানে ম্যাক্স নামের একজন যাত্রী ছিল, যার স্ত্রী এই দুর্ঘটনায় পড়ে মারা যায়। এদিকে জুলিয়াও তার পায়ে অনেক আঘাত পায়, যার ফলে সে উঠে দাঁড়াতেই পারছে না। গুরুন তখন দেখে তাদেরকে সাহায্য করার জন্য আশেপাশে কোনো মানুষ নেই, কারণ তারা গ্রাম থেকে অনেক দূরে চলে এসেছে। একটা মরুভূমির মাঝখানে তাদেরকে এখন সাহায্য করার মতো কেউই নেই। আর এখানে কোনো রেস্কিউ টিমও যদি তাদের সাহায্য করতে আসে, সেটা অনেক দেরি হয়ে যাবে। কেউ তাদেরকে সাহায্য করতে আসার আগ পর্যন্ত তাদের নিজেদের ভেতরে সাহস রাখতে হবে। এখানে তারা কোনো খাবার এবং পানীয় পাবে না। এরই মধ্যে থব নামের যে লোকটা ছিল, সে ভ্রুনকে অনেক কথা শোনাতে থাকে। সে বলে তার গাফিলতির জন্যই এমনটা হয়েছে, কারণ তোমার প্লেনের কন্ডিশন খারাপ হওয়া সত্ত্বেও তুমি সেটাকে ফ্লাই করেছো। ভ্রুন তখন তাদেরকে বলে, এখন তর্ক করার সময় নেই, কারণ আমরা এখন একটা মানবশূন্য নির্জন মরুভূমির মাঝখানে আছি, যেখানে সিংহ ও বাঘের পরিমাণ অনেক বেশি। তাদের যে করেই হোক সন্ধ্যা হওয়ার আগে এখান থেকে বের হতেই হবে, কারণ রাতের বেলায় এই জায়গাটা তাদের জন্য একেবারে নিরাপদ নয়। সে তাদেরকে বলে, আমি ম্যাপে দেখেছি এখান থেকে কিছু দূর সামনে একটা গ্রাম আছে, আমরা সেখানে যেয়ে তাদের কাছে সাহায্য চাইতে পারি। সবাই সেখানে যেতে রাজি হয়ে যায়, কিন্তু অ্যান্ড্রিউ যেতে চায় না, কারণ জুলিয়ার পায়ের অবস্থা অনেক খারাপ, সে হাঁটতেই পারছে না। তাই সে তাকে রেখে একেবারে এখান থেকে যাবে না। তাই সে তাদেরকে বলে, তোমরা যাও, আর যদি তোমরা কাউকে খুঁজে পাও তাহলে আমাদের কাছে পাঠিয়ে দিও। এরপর তারা সেখানে যাওয়ার জন্য প্রস্তুতি নেয়। তখন আমরা দেখতে পাই গুরুনের কাছে একটা পিস্তল আছে, যেটাকে সে তার সাথে নিয়েছে। থব তখন তাকে বলে, আমরা তো অনেকজন একসাথে আছি, কিন্তু অ্যান্ড্রিউ জুলিয়াকে নিয়ে এখানে একা থাকছে, তাই এই পিস্তলটা আমাদের থেকে তাদেরই বেশি প্রয়োজন, এটা তাদের কাছে রেখে যাও। কিন্তু গুরুন তার কথায় রাজি হয় না। তারপর তারা গুরুনের কথা মতো সামনের দিকে হাঁটতে থাকে। কিছু দূর যাওয়ার পর ম্যাক্স তাকে বলে, আমার মনে হচ্ছে আমরা ভুল রাস্তায় যাচ্ছি, আমাদের কি অন্য দিক দিয়ে যাওয়া উচিত। কিন্তু গুরুন তাকে বলে, আমরা ঠিক রাস্তা দিয়ে যাচ্ছি, কারণ আমি প্রতিদিন এই রাস্তার উপর দিয়েই যাই। যেহেতু কেউ এদিকে আসেনি, এদিকে কোনো রাস্তায় চেনে না, তাই সবাই গুরুনের কথা মতোই চলে। হাঁটতে হাঁটতে তারা অনেক দূর চলে যায়, যেখানে চারিদিকে ধুধু মরুভূমি ছাড়া আর কিছুই দেখা যায় না। এখানে কোনো মানুষ তো দূরের কথা, কোনো গাছপালাও দেখা যায় না। তাদের ভেতরে টেইলার নামের একজন ছেলে ছিল,
সে ক্লান্ত হয়ে সেখানে পড়ে যায়। তারপর গ্রুন তাকে পানি খেতে দেয় এবং বলে আমাদের এখনো সামনে যেতে হবে, কারণ এত সহজে ভেঙে পড়লে চলবে না, আমাদের এখন নিজেদেরকে বাঁচানোর জন্য চেষ্টা করে যেতে হবে। তার কথা শুনে সবাই আবারও সামনের দিকে হাঁটতে শুরু করে। এক সময় তারা একটা উঁচু জায়গায় যেয়ে পৌঁছায়। গ্রুন তাদেরকে বলেছিল উঁচু জায়গার ওই পাশে একটা গ্রাম রয়েছে, কিন্তু তারা সেখানে পৌঁছানোর পরে চারিদিকে মরুভূমি ছাড়া আর কিচ্ছু দেখতে পায় না। সেখানে যেয়ে তারা নিরাশ হয়ে যায় এবং প্রচন্ড ভেঙে পড়ে। ম্যাক্স তখন অনেক রেগে যায় আর সে গ্রুনকে উল্টাপাল্টা কথা বলতে থাকে। ম্যাক্স এতটাই রেগে থাকে যে সে গ্রুনের কাছে থাকা পিস্তলটা নিয়ে তাকে মারতে যায় আর বলে যে আমার মনে হচ্ছে তোমাকে এখানেই মেরে ফেলি, কারণ আমি আগেই বলেছিলাম আমরা ভুল রাস্তায় যাচ্ছি, তুমি তো তখন আমার কথা শোনোনি। তাদের এরকম অবস্থা দেখে থপ বলে যে আমরা যদি নিজেরা নিজেদের ভেতরে এমন করতে থাকি তাহলে আমরা দ্রুতই আরো ক্লান্ত হয়ে যাব, আমাদেরকে যত তাড়াতাড়ি সম্ভব প্লেনটার কাছে যেতে হবে। অন্যদিকে আমরা অ্যান্ড্রিউকে দেখতে পাই, সে জুলিয়ার পাশে বসেছিল। হঠাৎ করেই সে কোনো কিছু অনুভব করতে পারে, আসলে মানুষের গন্ধ পেয়ে সিংহ এগিয়ে আসে। তখন জুলিয়া অ্যান্ড্রিউয়ের হাত ধরে তাকে বলে সে তাকে অনেক ভালোবাসে। তারা যখন তাদের বাড়িতে ফিরে যাবে তখন তারা একটা বাচ্চা নেওয়ার প্ল্যান করবে। ওদিকে ম্যাক্স একা একা অন্য রাস্তা দিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তার সাথে আর কেউ যেতে রাজি হয় না, কারণ কিছুক্ষণের মধ্যেই সন্ধ্যা হয়ে যাবে। ম্যাক্স আর গ্রুনের কথা শুনে চলবে না, তাই সে একা একাই পিস্তলটা নিয়ে অন্যদিকে হাঁটতে থাকে। এদিকে দেখা যায় বাকি তিনজন হাঁটতে থাকে, কিন্তু তাদের শরীরে আর কোনো এনার্জি নেই, কারণ তারা সারাদিন কিছুই খায়নি। অনেকটা দূরে মরুভূমিতে তারা হেঁটে গিয়েছে, তারা আর শক্তি পায় না, তাই সবাই সেখানে পড়ে যায়। গ্রুন তখনও সবাইকে সাহস যোগায় আর বলতে থাকে কিছু দূর হাঁটলেই আমরা পৌঁছে যাব। গ্রুনের কথা শুনে আবারও সবাই উঠে হাঁটতে শুরু করে। তারা প্লেনটার কাছে পৌঁছে এন্ড্রিউ এবং জুলিয়াকে সেখানে দেখতে পায় না। চারিদিকে রক্ত ও হিংস্র প্রাণীর আচর দেখতে পায়। দেখে মনে হচ্ছে তাদের উপর কোনো হিংস্র বাঘ বা সিংহ আক্রমণ করেছে। গ্রুন চারদিক ঘুরে দেখতে থাকে যে এখানে আসলে কি ঘটেছে। তখনই পেছন থেকে কেউ এসে তার উপর আক্রমণ করে। আসলে এন্ড্রিউ তার উপর আক্রমণ করে আর তাকে বলতে থাকে তোমার জন্য আমি আমার স্ত্রীকে হারিয়েছি, সিংহ এসে আমার স্ত্রীকে মেরে ফেলেছে, তুমি যদি পিস্তলটা আমার কাছে রেখে যেতে তাহলে আমি আমার স্ত্রীকে বাঁচাতে পারতাম। এই কথা বলতে বলতে সেই গ্রুনকে মারতে যায় আর তখনই থপ ফ্লেয়ার জ্বালিয়ে তাদেরকে আলাদা করে দেয় আর ঝগড়া থামিয়ে দেয়। কিছুক্ষণ ধরে সবাই চুপ করে থাকে। তারপর গ্রুন বলে প্লেনের ককপিটে আমরা থাকতে পারবো, যেটাকে ভেতর থেকে লক করা যায়, কিন্তু সেখানে তিনজনের বেশি থাকা যায় না। এখানে তারা চারজন ছিল, যদি তিনজন ভেতরে থাকে তাহলে একজনকে বাইরে থাকতে হবে। এই কথাটা বলার জন্য গ্রুন এন্ড্রিউয়ের কাছে যায়, কিন্তু সে তার উপর অনেক বেশি রেগে যায় আর তাকে বলে তোমার জন্যই এমনটা হয়েছে, তুমি প্লেনে বিভিন্ন পশুর শিং নিয়ে যাতায়াত করো, যার কারণে প্লেনে বেশি লোড পড়ে গিয়েছে। আসলে গ্রুন এইসব পশুর শিং পাচার করার ব্যবসা করে। থপ তখন বলে এসব কিছুই হয় নাই, বিমানের ইঞ্জিন ফেল হওয়ার কারণেই এমনটা হয়েছে। তারপর তারা সিদ্ধান্ত নেয় টস করার। টসে যার নাম পড়বে আজ রাতে সেই বাইরে থাকবে। টসে টেইলারের নাম আসে, যে আগে থেকে এমনিতেই ভয় পেয়েছিল। ইন্দ্রিয় তখন তাকে সাহস দিয়ে বলে সৃষ্টিকর্তাকে স্মরণ করো। এরপর তারা ককপিটের ভেতরে ঢুকে যায় এবং গেট লক করে দেয়। তারা টেইলরকে বলে বাইরে আগুন জ্বালিয়ে রাখতে, যাতে করে আর কোনো পশু তার উপরে আক্রমণ না করে। মাঝরাতে তারা কিছু গুলির আওয়াজ শুনতে পায়, যেগুলো ম্যাক্স করছিল। সে অন্ধকারে রাস্তা ঘুরিয়ে ফেলেছে আর মাঝরাতে সে হিংস্র পশুর আওয়াজ শুনতে পায়, তাই সে চারিদিকে গুলি করতে থাকে আর এতে করে পশুগুলো অনেক রেগে যায় আর তাকে কাঁচায় গিলে খেয়ে ফেলে। কিছুক্ষণ পর গ্রুনের বাথরুম লাগে, তাই সে বাইরে বের হয় আর এই সুযোগে বাইরে থাকে একটা সাপ তাদের ককপিটে ঢুকে যায়। গ্রুন টেইলারকে পাহারা দিতে বলে। কিছুক্ষণ পর গ্রুন আবারও ককপিটে ঢুকে দরজা লক করে দেয় আর দুর্ভাগ্যক্রমে সাপটা ভেতরেই থেকে যায়। মাঝরাতে আগুনটা আস্তে আস্তে নিভে যায় আর তখন সেখানে অনেকগুলো সিংহ চলে আসে এবং টেইলারের উপর আক্রমণ করে। সিংহগুলো তাদের দরজায় অনেক জোরে জোরে আঘাত করতে থাকে। তারা কোনো রকমে দরজাটাকে আটকে রেখে দেয়। হঠাৎ করে সাপটা থবের পায়ে ছবল মেরে বসে। তখন ইন্দ্রিয় একটা কাপড় তার পায়ে বেঁধে দেয়, যাতে বিষ উপরে না উঠতে পারে, আর তার কাছে থাকা ছুরি দিয়ে সেখানকার বিষাক্ত রক্ত বের করে দেয়। অন্যদিকে গ্রুন তার পা দিয়ে সাপটাকে পিছলে মেরে ফেলে, যাতে করে সবাই বেঁচে যায়। এদিকে বাইরে সিংহরা টেলরকে টেনে হিঁচড়ে কাঁচা গিলে ফেলে। এইভাবে তারা তাদের ভয়ঙ্কর রাতটা এখানেই পার করে। সকালবেলা তারা বাকি তিনজন ককপিট থেকে বাইরে বের হয়। ইন্দ্রিয় একটা গাছের নিচে বসে থাকে আর ভাবতে থাকে সে তার পরিবারের সবাইকে হারিয়েছিল আর এখন সে তার স্ত্রীকেও হারিয়ে ফেললো। তারপর সেখানে গ্রুন চলে আসে এবং তাকে বলে আমাদেরকে যত দ্রুত সম্ভব এখান থেকে বের হয়ে যেতে হবে, কারণ তারা আবার আমাদের উপর আক্রমণ করতে পারে। কিন্তু অ্যান্ড্রিউ অনেক ক্লান্ত হয়ে গিয়েছে, তারা এখানে পুরো একটা দিন কিছুই খায়নি, তাই সে এখন আর উঠে যেতে পারছে না। তারপর গ্রুন থপকে ককপিট থেকে বাইরে বের করে নিয়ে আসে। সে থপকে একটা লাঠি দেয়, যার মাধ্যমে সে হেঁটে যেতে পারে, কারণ তার পা খুব বাজেভাবে জখম হয়ে গেছে, তাই সে ভালোভাবে হাঁটতে পারছে না। থপ ও গ্রুন সামনের দিকে হাঁটতে থাকে আর তখনই তারা একটা গাড়ি দেখতে পায়। এটা দেখে তো তারা অনেক বেশি খুশি হয়ে যায়, কারণ তারা মনে করে তাদেরকে সাহায্য করার জন্য এখানে কোনো মানুষ আসছে। কিন্তু কিছুক্ষণ পর যখন গাড়িটা তাদের আরো সামনে চলে আসে, তারা দেখতে পায় যে তারা তো সেই গ্রামের লোকগুলো, যারা অ্যান্ড্রিউ ও তার স্ত্রীকে বিধর্মী হওয়ার জন্য গ্রাম ছাড়া করেছিল। লোকগুলো তাদের একেবারেই কাছে চলে আসে
এবং অ্যান্ড্রিউকে ধরে ফেলে। টপ তাদের গ্রামের ভাষা জানতো, তাই সে লোকগুলোকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু তারা তার কোনো কথাই শুনে না, বরং সেখানে থাকা সবাইকেই ভয় দেখাতে থাকে। হঠাৎ করে লোকগুলো সেই সিংহগুলোকে দেখতে পায়, আর এটা দেখে তারা অনেক বেশি রেগে যায়, কারণ তারা এই লোকগুলোর এলাকা থেকে সিংহগুলো নিয়ে যাচ্ছিল। তারা ভেবেছিল এর সাথে হয়তো ইন্দ্রিয় জড়িত, তাই তারা ইন্দ্রিয়কে গুলি করতে যায়। গুরুন তখন তাদেরকে থামিয়ে দিয়ে বলে, ইন্দ্রিয়ের এখানে কোনো দোষ নেই, সে নিজে এসবের ব্যবসা করে। থবও তখন তাদেরকে বোঝানোর চেষ্টা করে যে আমাদের এখানে কোনো দোষ নেই, আমাদের প্লেন ক্র্যাশ হয়েছে, তাই আমরা এখানে এসে পৌঁছেছি। এই কথা বলার ভিতরেই একজন আদিবাসী এসে থবের মাথায় গুলি করে তাকে মেরে ফেলে, যেটা দেখে গুরুন ও ইন্দ্রিয় একেবারেই ঘাবড়ে যায়। এরপর একজন আদিবাসীকে পাঠানো হয় একটা গাড়ি আনার জন্য, যাতে করে তারা এই সিংহগুলোকে ফেরত নিয়ে যেতে পারে। দুইজন আদিবাসী তাদেরকে পাহারা দেয়, সারা দিন তাদেরকে রোদে বসিয়ে রাখা হয়, এমনকি তাদের পানি খাওয়ানোর লোভ দেখিয়েও খেতে দেওয়া হয় না। কিছুক্ষণ পরে ওই আদিবাসী দুইজনের ঘুম এসে যায়। এই সুযোগে গুরুন আস্তে আস্তে তাদের দিকে এগিয়ে যায়, আর সাথে সাথে লোক দুটো আবার জেগে ওঠে। তারপর তারা গুরুনকে গুলি করতেই যাবে, কিন্তু ভাগ্য ভালো যে তখনই বন্দুকের গুলি শেষ হয়ে যায়। অন্যদিকে আরেকজন আদিবাসী ইন্দ্রিয়কে গুলি করতে যায়, নিজেকে বাঁচানোর জন্য ইন্দ্রিয় তার সাথে তখন লড়াই করতে থাকে, আর তখনই ওই বন্দুক থেকে একটা গুলি আরেকজন আদিবাসীর কপালে যেয়ে লাগে। তারপর ইন্দ্রিয় আরেকজন আদিবাসী যে এখনো বেঁচে ছিল তাকে মেরে ফেলে। তাকে মারার সময় ইন্দ্রিয়ের অনেক খারাপ লাগতে থাকে, কারণ সে পেশায় একজন ডক্টর, তার কাজই হলো মানুষকে বাঁচানো, সেখানে কিনা তার একজনকে মেরে ফেলতে হচ্ছে। এই কথা ভাবতে ভাবতে সে কেঁদে ফেলে। গুরুন তখন তাকে সান্ত্বনা দেয় আর বলে, আমাদের এখন আর কিছুই করার নেই, যদি আমরা তাদেরকে মেরে না ফেলতাম তাহলে তারাই আমাদেরকে মেরে ফেলতো। এখন যত দ্রুত সম্ভব আমাদেরকে এখান থেকে চলে যেতে হবে, কারণ ওই আদিবাসীগুলো কিছুক্ষণের ভেতরেই গাড়ি নিয়ে এখানে চলে আসবে। তারা যদি এসে দেখে আমরা তাদেরকে মেরে ফেলেছি, তখন তাদের হাত থেকে আমাদেরকে আর কেউ বাঁচাতেই পারবে না। এদিকে ইন্দ্রিয়ের পায়ে গুলি লাগার কারণে সে হাঁটতে পারছে না। তখন গুরুন তাকে সাহস দেয় আর তার হাত ধরে সামনের দিকে হাঁটতে থাকে, কিন্তু ইন্দ্রিয় হাঁটতেই পারছিল না, তাই সে এক জায়গায় বসে পড়ে। গুরুন আবারও তাকে বলে, সামনের দিকে তাকিয়ে দেখো, দূরে ওই উঁচু জায়গা দেখা যাচ্ছে, আমাদেরকে যেভাবেই হোক ওখানে যেতেই হবে। একবার যদি ওখানে আমরা পৌঁছাতে পারি তাহলে কোনো সিংহই আমাদেরকে ধরতে পারবে না। তার কথা শুনে ইন্দ্রিয় আবারও সাহস পায় আর সামনের দিকে হাঁটতে থাকে। কিছুক্ষণ হাঁটার পর তারা সেই উঁচু জায়গার সামনে এসে পৌঁছায়। তারা যখনই জায়গাটা পেরিয়ে ওপারে যেতে যাবে তখনই তারা আর শক্তি পায় না। এরই মধ্যে একদল সিংহ মানুষের রক্তের গন্ধ পেয়ে যায় আর তাদের দিকেই এগিয়ে আসতে থাকে। এরপর অনেক চেষ্টার পর তারা দুজন উপরে উঠতে পারে। এরপর গুরুন দেখতে পায় অনেক দূরে আগুন জ্বলছে, তাই তার মনে হয় হয়তো কোনো মানুষ আমাদেরকে সাহায্য করার জন্যই এদিকে আসবে। এরই মধ্যে সিংহগুলো তাদের একেবারেই কাছে চলে আসে। তারা ওই উঁচু জায়গাটা পার হওয়ার চেষ্টা করে, কিন্তু পারে না। তারপর গুরুন একটা সিদ্ধান্ত নেয়। সে ইন্দ্রিয়কে বলে, আমার জন্য তুমি তোমার স্ত্রীকে হারিয়েছো, আর আমার জন্য সবাই এমন বিপদে পড়েছে, তাই আমার বেঁচে থাকার কোনো অধিকার নেই। আমি এখানে সিংহদের মনোযোগ সরানোর চেষ্টা করব, আর সেই সুযোগে তুমি এখান থেকে দূরে ওই গ্রামে চলে যাবে। কিন্তু তার এই কথায় ইন্দ্রিয় কোনোভাবেই রাজি হয় না। গুরুন তাকে সেখান থেকে যেতে বাধ্য করে। অবশেষে বাধ্য হয়ে ইন্দ্রিয় সেখান থেকে চলে যেতে থাকে। এদিকে গুরুন সিংহগুলোর মনোযোগ সরানোর জন্য অন্যদিকে দৌড়াতে থাকে। সিংহগুলো গুরুনকে ফলো করে সেদিকে যায় এবং তাকে কাঁচা গিলে খেতে শুরু করে। গুরুন অনেক জোরে চিৎকার করতে থাকে। ওদিকে তার চিৎকার ইন্দ্রিয় শুনতে পায়, কিন্তু তার আর কিছুই করার থাকে না। ইন্দ্রিয় বেশি দূর হাঁটতে পারে না, তার পায়ে যেহেতু গুলি লেগেছে তাই সে কিছু দূর যাওয়ার পরেই মাটিতে পড়ে যায়। সে ভাবে তার সময় হয়তো ফুরিয়ে এসেছে। তখনই সেখানে কয়েকটা হায়না চলে আসে। সে নিজেকে বাঁচানোর জন্য পাশে থাকা একটা লাঠি দিয়ে তাদেরকে মারার জন্য এগিয়ে যায়। তখনই সেখানে আকাশে মেঘের গর্জন শোনা যায়, আর এই শব্দ শুনেই হায়নাগুলো সেখান থেকে চলে যায়। সেখানে তখন বৃষ্টি পড়তে থাকে। ইন্দ্রিয় তখন আবারও মাটিতে শুয়ে পড়ে, কারণ সে আর হাঁটার শক্তিই পাচ্ছে না। সে কল্পনা করতে থাকে তার স্ত্রী এসে তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আর তাকে বলছে, তোমাকে আর কিছুটা পথ যেতে হবে। ইন্দ্রিয় তখন অজ্ঞান হয়ে পড়ে আছে। তার যখন জ্ঞান ফিরে আসে, সে দেখতে পায় কয়েকজন লোক তাকে উঠিয়ে সেখান থেকে নিয়ে যাচ্ছে। আসলে হঠাৎ করে বৃষ্টি আসার জন্যই তারা পানির খোঁজে এদিকেই আসছিল, আর তখনই তারা ইন্দ্রিয়কে পড়ে থাকতে দেখে এবং সেখান থেকে নিয়ে যায়। আর এমন একটা দৃশ্যের মধ্য দিয়েই আমাদের আজকের গল্পটাও এখানে শেষ হয়ে যায়।